হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা স্প্যানিশ অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সিকিউরিটি। সিনেমাটা রিলিজ পেয়েছিল 2017 সালে। আর এই সিনেমাটি র্যান্ডম ভিডিও চ্যানেলে আনার কারণ হচ্ছে দুটো। প্রথমত, এই সিনেমার যে হিরো অ্যান্টনিও ব্যান্ডারেস, সে আমার ছোটবেলায় একটা প্রিয় অভিনেতা। তোমরা যারা ছোটবেলায় স্পাই কিডস সিনেমা সিরিজটা দেখেছিলে বা ইন্ডিয়ানা জোন্স সিনেমা দেখেছিলে, তারা অবশ্যই তাকে চিনে থাকবে। তো যাই হোক, এবার দ্বিতীয় কারণটা বলি। দ্বিতীয় কারণটা হচ্ছে, আমি যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন এই সিনেমার একটা ক্লিপ আমার সামনে আসে, এবং ইদানিংকালে লক্ষ্য করবে আমরা যখন ফেসবুক চালাই প্রচুর কিন্তু সিনেমার ক্লিপ আসে আমাদের সামনে। তো কেন এই সিনেমার ক্লিপগুলো আমাদের সামনে আসে, কারা এগুলো আপলোড দেয়, এগুলো সম্পর্কে আমি ভিডিও লাস্টে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমি এটা যে কারণে এনেছি, মানে এই সিনেমার একটা ক্লিপ আমার সামনে যখন আসে, আমি দেখি ওটাই যে একটা বাচ্চা মেয়ে, তাকে নেওয়ার জন্য একটা লোক আসে। আর ওই বাচ্চা মেয়েটা ছিল হচ্ছে আমাদের নায়ক এবং তার আশেপাশের যে সিকিউরিটি গার্ড তাদের সাথে। তো ওই লোকটা বলে যে বাচ্চাটা আমার মেয়ে, কিন্তু সিকিউরিটি গার্ডদের সন্দেহ হয় এবং তার ওই বাচ্চা মেয়েটিকে ওই লোকটার কাছে হ্যান্ড ওভার করে না। তো এই নিয়ে সমস্যা শুরু হয়ে যায়, সিকিউরিটি গার্ড ভার্সেস ওই মাফিয়া ডন আর কি। তো আমি পুরো সিনেমাটুকু দেখিনি, বাট ওইটুকু ক্লিপ দেখে আমার অনেক ভালো লেগেছিল। তো মনে হলো যে র্যান্ডম ভিডিও চ্যানেলে ওটা আমি আপলোড করি এবং সবাই সিনেমাটা সম্পর্কে জানি যে সিনেমাটি কি অ্যাকচুয়ালি ভালো ছিল না খারাপ ছিল। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বেরিয়ে মাত্র 150 কোটি টাকা ব্যয় নির্মিত 5.7 IMDb রেটিং ওয়ালা এই সিনেমাটা সম্পর্কে চলো আমরা সংক্ষেপে জেনে আসি। তো ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য। আর বিজ্ঞাপন কিভাবে স্কিপ করবে তোমরা যারা জানো না, তাদেরকে আমি দেখানোর সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিজ্ঞাপন স্কিপ করতে হবে। তো তুমি যদি মোবাইলে ভিডিও দেখে থাকো, যাবে হচ্ছে ডিসক্রিপশনে, এই জায়গাটা ক্লিক করবে, তারপর দেখবে ওখানে ডুরেশন লেখা রয়েছে, মানে মিনিট লেখা রয়েছে। ওই মিনিটে ক্লিক করলে তুমি সরাসরি মূল ভিডিওতে চলে যাবে, তোমাকে বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন পড়বে না। আর তাছাড়া তোমরা যদি কেউ ভলেন্টারি করতে চাও, যদি চাও যে আমি হেল্পটা করবো, তাহলে তোমরা কমেন্টেও যদি ওই মিনিট দিয়ে রাখো, ওই মিনিটে যে ক্লিক করবে সে সরাসরি ওইখান থেকে ভিডিও দেখা স্টার্ট করতে পারবে। তো আমি বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, আর তোমরা চলে যাও মূল ভিডিওতে ডুরেশন ক্লিক করে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই মুভিটা হচ্ছে এডি নামের একজন প্রাক্তন মেরিন ক্যাপ্টেনকে নিয়ে, যার এত দুঃসময় চলছে যে সে একটা শপিং মলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ নেয়। আর তারপরে জেমি নামের একটা 11 বছর মেয়েকে রক্ষা করতে গিয়ে একটা গ্যাং এর সাথে তার লড়াই শুরু হয়ে যায়। তো এই সিনেমাতে আমরা এটাই দেখবো যে এডি কি পারবে তার সহকর্মীদের সাথে মিলে জেমিকে বাঁচাতে। তো সিনেমা যখন শুরু হয়, আমরা এডিকে দেখি আমাদের এই সিনেমার হিরো অ্যান্টনিওকে, আর আমরা জানতে পারি সে একজন সাবেক মেরিন ক্যাপ্টেন। আর এখানে লক্ষ্য, যদিও এটা স্প্যানিশ সিনেমা, স্প্যানিশ অভিনেতা অভিনেত্রী, কিন্তু এই সিনেমার প্লট হচ্ছে আমেরিকা। যাই হোক, সে গত বছরই আমেরিকান নেভি থেকে রিটায়ার্ড করেছে, আর বর্তমানে তার অবস্থা খুব খারাপ, সে বেকার বসে আছে। আর এই জন্য চাকরির সন্ধানে সে একটা ওয়েলফেয়ার অফিসারের সাথে দেখা করে। তো ওই অফিসার তাকে বলে যে আমাদের হাতে তো ওরকম ভালো কোনো চাকরি নেই, বাট যে চাকরি আছে সেই চাকরির জন্য আপনি একটু বেশি কোয়ালিফাইড, আর আপনি যে লেভেলে সেই লেভেলের কোনো জব আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো এইটি তখন তাকে বলে যে লেভেলের চিন্তা বাদ দেন, না খেয়ে মরতেছি, মাল খাওয়ার পর্যন্ত পয়সা নাই, যে কোনো একটা চাকরি দিলেই করবো। এরপর ওই মহিলা অফিসার তাকে বলে যে একটা শপিং মলের সিকিউরিটি অফিসারের পজিশন খালি রয়েছে, আপনি যদি চান সেখানে জয়েন করতে পারেন এবং সময় মতো তাহলে আজকে চলে আসবেন। তো এইটি তখন বলে আচ্ছা ঠিক আছে, আর সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা একটা টিম দেখতে পাই যাদের কাছে হ্যাভি আর্মস ছিল আর কি, এবং তারা একটা স্পেশাল কার্গোকে কোথাও ট্রান্সফার করছিল। আর এটা মূলত আমেরিকান মার্শালদের টিম ছিল এবং তারা অতি সতর্কতার সাথে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তখন রাস্তায় প্রচুর বৃষ্টিপাত হতে শুরু করে, আর এটাই তাদের জন্য একটা বিপদের সংকেত। আর তার কিছুক্ষণ পরেই তাদের টিমের যে কমিউনিকেশন সিস্টেম সেটা ডাউন হতে শুরু করে, মানে না তারা পারবে কাউকে মোবাইলে কল দিতে, কিংবা তাদের ওয়্যারলেসও কাজ করবে না। আর ওই মুহূর্তেই কিছু গাড়ি তাদের ফলো করা শুরু করে, বাট এমনটা হওয়ার কথা ছিল না, কারণ তাদের এই সেফ ট্রাভেলের জন্য এই পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল অনেক আগে থেকেই। তো এই রাস্তায় তাদের টিম ছাড়া অন্য কোনো গাড়ি যাওয়ার কথা নয়। তো এটা বুঝতে পারি টিমের ক্যাপ্টেন সতর্ক হয়ে যায়, কিন্তু তারা কিছু করার আগেই ওই ভিলেন রেসে করে কি গাড়ির হাই বিম লাইট অন করে দেয়, আর এর ফলে টিম বেখালি হয়ে যায় এবং গাড়ি উল্টে যায়। আর তারপর আমরা দেখি ভিলেনরা বের হয়ে আসে এবং একে একে ইউএস যে মার্শাল রয়েছে তাদেরকে মারা শুরু করে এবং খুব কম সময়ের মধ্যে পুরো টিমকে মেরে সাফ করে দেয়। কিন্তু এই মারামারির মধ্যেই ইউএস মার্শালদের যে কার্গো গাড়িটা ছিল সেটা থেকে একটা ছোট মেয়ে পালিয়ে যায়। তো ইউএস টিমটা মূলত এই ছোট মেয়েটিকে
মেয়েটিকে ট্রান্সফার করছিল আদালতের কাছে, কারণ এই মেয়েটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষী আর তার আগামীকাল কোর্টে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বিশাল বড় একটা মাফিয়ার বিরুদ্ধে। আর অন্যদিকে আমরা দেখি এডি তার পরিবার নিয়ে ভাবছিল, আর মূলত এডির বেকারত্বের জন্য তার স্ত্রী এবং বাচ্চা রাগ করে মনে করো শ্বশুর বাড়ি চলে গিয়েছে আর কি ওর। তো এই জন্য এডি তার স্ত্রীকে কল দেয় এবং বলে আমি চাকরি পেয়েছি। তো এটা জানতে পেরে তার স্ত্রী খুব খুশি হয় যে অবশেষে তার স্বামী কাজকাম খুঁজে পেয়েছে, খালি আড্ডাবাজি করছে না। তো এখানে আমার একটা প্রশ্ন যাচ্ছে যে এই হচ্ছে আমেরিকান লাইফস্টাইল, সারা জীবন নৌবাহিনীতে চাকরি করলে এখন কোনো টাকাই নেই, মানে ওরা যে টাকা কামায় তার চেয়ে বেশি টাকা খরচ করে উড়িয়ে দেয় আর কি। তো যাই হোক এডি করে কি সেই মলে চলে যায় যেখানে তার সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে। তো সিকিউরিটি গার্ডদের যে সুপারভাইজার ওয়ান্স তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং এরপর মলে ঢুকতে দেয়। আর এরপর সে তাকে একটা মলে ট্যুর দিয়ে বলে এটা একটা লাক্সারি মল, তুমি খুব ভাগ্যবান যে এই মলে তোমার চাকরি হলো, আর এখানে আমরা খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিতে ডিউটি করি। আর তারপর সে করে কি মলের অন্যান্য যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের সাথে দেখা করায়, যেমন এখানে রয়েছে মেশন যে কিনা কম্পিউটারের মধ্যে ঢুকে থাকে সবসময়। আর এরপর রয়েছে জনি, মানে চাইনিজ টাইপ ছেলে, সে সবসময় মোবাইল চালানোয় ব্যস্ত থাকে। আর আরেকটা মেয়ে রয়েছে এখানে যার নাম হচ্ছে রুবি, যে কিনা ডিউটি চলাকালীন সময় সবসময় ঘুমাতেই পছন্দ করে। আর এখানে যারা গার্ড ছিল তারা সবাই ইয়ং ছিল আর কি, কোনো সিনিয়র পার্সন ছিল না। আর এরপর আমরা দেখি ওয়ান্স এডিকে তার ইউনিফর্ম ইস্যু করে দেয়, আর এরপর এডিকে তার কাজের এরিয়া দেখাতে শুরু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই ওয়ান্স অনেক বাচাল ধরনের ছিল, প্রচুর কথা বলে। তো এডি এই জিনিসটাই প্রচুর বিরক্ত হচ্ছিল কিন্তু মুখে কিছু বলতে পারছিল না। তো এডি যখন এরপর ডিউটি করছিল সে মলে একটা ফ্যামিলি ছবি দেখতে পায়, আর ওই ছবিটাকে ওর পরিবারের কথা মনে করিয়ে দেয় এবং ও ঠিক করে যে করে হোক না কেন ওকে এই সিকিউরিটি জবটাই করতে হবে এবং ফ্যামিলিকে আবার ফেরত নিয়ে আসতে হবে। আর তারপর সে রাউন্ড দেওয়ার জন্য বাইরে বের হয়ে যায়, আর মলের দরজায় সে একটা বাচ্চাকে দেখতে পায় যে বারবার দরজায় কড়া নাড়াচ্ছিল। আর তখনই ওয়ান্স করে কি তার রেডিওর মাধ্যমে জানায় যে দরজায় একটা বাচ্চা রয়েছে এবং বাচ্চাটা খুবই ভয় পেয়ে রয়েছে। তো ওয়ান্স এখানে মানা করে দরজা খুলতে, তবে তারপরও এডি করে কি দরজাটা খুলে বাচ্চাটাকে ভেতরে নিয়ে আসে, কিন্তু ভেতরে আসতেই বাচ্চাটি বেহুশ হয়ে পড়ে। তো এডি তখন ওকে সিকিউরিটি রুমে নিয়ে যায়, আর এটাই কিন্তু সেই বাচ্চা যাকে ইউএস মার্শাল ট্রান্সফার করছিল। আর তখনই ওরা সিসিটিভিতে একজন লোককে দেখতে পায় যে দরজার সামনে ছিল। তো ওরা করে কি দরজায় লোকটিকে দেখার জন্য চলে যায়। তো দরজায় দাঁড়ানো লোকটি বলে আমার নাম হচ্ছে চার্লি এবং আমার মেয়ে ঘর থেকে আমার সাথে রাগ করে পালিয়ে এখানে এসেছে। আর আমি মূলত ফেসবুকে এই ক্লিপটাই দেখেছিলাম আর কি, এর জন্য এই সিনেমাটা আনা। তো যাই হোক তখনই ভেতরের যে সিকিউরিটি হেড ছিল ওয়ান্স, সে কনফার্ম করে দেয় যে জি স্যার আপনার মেয়ে আমাদের এখানেই রয়েছে। কিন্তু ওদের আইডিয়াও ছিল না যে এই লোকটি ওই মেয়ের বাবা নয়, উপরন্তু সে বড় ধরনের একটা মাফিয়া লিডার। কিন্তু এদিকে আমাদের এডি যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তার একটু সন্দেহ হয় এবং সে বুঝতে পারে যে এই মেয়েটা অবশ্যই চার্লির আসল মেয়ে নয়। তো এই জন্য সে চার্লিকে ওই মেয়েটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, যে মেয়েটির আই কালার কি, চুলের কালার কি, এবং চার্লি তার সঠিক জবাব দিতে পারে। তো এরপর ভেতর থেকে সিকিউরিটি গার্ড জনি বলে আমাদের এত ঝামেলা নেওয়ার দরকার কি, বাচ্চাটাকে দিয়ে দিই। তো এরপর সে যখন বাচ্চাটা নিয়ে আসে তখনই বাচ্চাটি চোখ খুলে ফেলে এবং চারিদিকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিল্লাতে শুরু করে এবং বলে এ আমার বাবা নয়। আর এই দৃশ্য দেখে ওয়ান্স করে কি দ্রুত দরজা লক করে দেয়। আর চার্লি তখন ওয়ান্সকে বলে তুমি যদি বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও এর বদলে আমি তোমাকে 13 কোটি টাকা দেবো, তাও আবার ক্যাশে, মানে $1.25 বিলিয়ন কথা বলে ছোট, আমি বাংলায় কনভার্ট করে দিলাম আর কি। তো ওয়ান্স তখন অনেক চিন্তা করে যে কি করবো, তো তারপর সে ওই ডিলটা রিজেক্ট করে দেয়, কারণ সে কয়েকটা টাকার জন্য যদি এই মেয়েটাকে এই খারাপ লোকের হাতে তুলে দেয় সারা জীবন তার মনে করো যে অশান্তিতে কাটবে। কিন্তু তখন চার্লি ওদেরকে হুমকি দিয়ে বলে তোমরা যদি আমার কথা না শুনো তোমাদের মৃত্যু হবে খুব করুন। তো এটা শুনে ওয়ান্স ভয় পেয়ে যায়। আর ওদিকে চার্লি তো তার হুমকিগুলোকে বজায় রেখেছে, সে বলতে থাকে তোমরা মাত্র 5 জন সিকিউরিটি গার্ড রয়েছে, তার উপর তোমাদের কাছে কোনো অস্ত্র নেই, আর অন্যদিকে আমার পুরো মার্সেনারি টিম রয়েছে যারা কিনা ছোটখাটো পরিসরে একটা যুদ্ধ চালাতে পারবে, মোটামুটি একটা গ্রাম দখল করতে পারবে। তো তুমি কি আসলে আমাদের সাথে লাগতে চাও? আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আমার আঙুল বাঁকা করতে হবে, আর এর ফলে তুমি অনেক ব্যথা পাবে। তো এই কথা শুনে ওয়ান্স তো ভয়ে দরজা খুলতে শুরু করে দেয়, কিন্তু তখনই এডি ওয়ান্সকে সরিয়ে দরজা পুরোপুরি লক করে দেয়। আর পরিস্থিতি খারাপ হয়ে যায়, চার্লি তার টিমের কাছে ফেরত আসে এবং বলে আমাদেরকে এখন শক্তি ইউজ করতে হবে। আর অন্যদিকে আমরা দেখি এডি মেয়েটিকে খুঁজতে থাকে এবং ফাইনালি খুঁজে পায়। বাট প্রথমে মেয়েটি করে কি একটা খেলনা পিস্তল এডির উপর তাক করে, বাট এডি ওকে আশ্বস্ত করে তোমার ভয় নেই। তো তখন মেয়েটি তার নাম বলে আমার নাম হচ্ছে জেমি এবং সবকিছু খুলে বলার চেষ্টা করে যে এরা আমার পেছনে ধাওয়া করছে। তো তখন এডি জেমিকে পিঙ্কি প্রমিস করে যে সে তাকে রক্ষা করবে। আর তারপর গার্ডরা একটা মিটিং করে যেখানে মেশন যে কিনা টেক জিনিয়াস, সে খুব মুহূর্তের মধ্যেই জিমিকে চিনে ফেলে, মানে এই মেয়েটিকে। তো সে বলে জিমির বাবা একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং তিনি 666 নামের একটা মাফিয়া গ্যাং এর জন্য কাজ করতেন এবং জেমির বাবার কাছে ওই গ্যাং এর সকল কুকীর্তির রেকর্ড ছিল। কিন্তু হঠাৎ করে জেমির বাবার ভেতরে মনুষ্যত্ব জেগে ওঠে এবং সে FBI কে কল করে একটা ডিল সেট করেন। কিন্তু এই 666 গ্যাং এটা আগে জানতে পারে এবং তারা জেমির বাবাকে মেরে ফেলে। আর জেমির বাবাকে যখন মারে তখন ওই বাড়ির মধ্যে ছিল হচ্ছে এই মেয়েটি জেমি এবং ওই সকল দৃশ্য দেখে ফেলে। তো সেই হিসেবে জেমি হচ্ছে এই মার্ডারের একমাত্র রাজসাক্ষী। আর FBI মূলত এই বাচ্চা মেয়েটিকে ওই মাফিয়াদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রেডি করে রেখেছিল যাতে 666 গ্যাংকে ওরা সিজ করে দিতে পারে। আর এই কারণে 666 এর গ্যাং এখন ওর পেছনে লেগে রয়েছে। তো এটা শুনে সবাই তো ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছে যদি 666 গ্যাং মানে ওরা যদি সত্যি মাফিয়া গ্যাং হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই ওদের উপর হামলা করবে এবং ওদের এই আশঙ্কা সত্য ছিল। এবং আমরা দেখি বেশ কয়েকজন মিলে ওদের মল ঘেরাও করতে শুরু করে। আর এসব দেখে ওয়ান্স করে কি জলদি একটা সিক্রেট রুম দেখায় যেখানে এডি জেমি
জেমিকে লুকিয়ে ফেলে। আর সে জেমিকে বলে যাই হোক না কেন তুমি কিন্তু এই ঘর থেকে বের হবে না। আর তারপর ওয়ান্স এডিকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে দেখো এই খারাপ লোকের আমাদের গাড়ি অকজ করে দিয়েছে এবং অলরেডি এখানে সিগন্যাল জ্যামার লাগিয়ে দিয়েছে, যে কারণে এখান থেকে আমরা কাউকে কলও করতে পারবো না, আমাদের ওয়াকাটকিও কাজ করবে না। তো আমরা পুরোপুরি এখানে ফেসে গিয়েছি। মানে আমি তোমাদের সিগন্যাল জ্যামার সম্পর্কে বুঝিয়ে দিই। তোমরা হয়তো দেখে থাকবে যে প্রধানমন্ত্রীর গাড়ির আশেপাশে অনেক গাড়ি থাকে, তার মধ্যে একটা গাড়ি থাকে হচ্ছে সিগন্যাল জ্যামার। ওই গাড়িটার কাজই হচ্ছে আশেপাশে যত মোবাইল সিগন্যাল রয়েছে বা রেডিও সিগন্যাল রয়েছে সব ব্লক করে দাও। আর এই ধরনের সিগন্যাল জ্যামার মূলত ইউজ হয় হচ্ছে যদি কোনো টাইম বোমা থাকে বা রিমোট কন্ট্রোল চালিত বোমা থাকে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তবে এর সাথে ওয়ান্স এদিকে একটা গুড নিউজ দেয়, সেটা হচ্ছে ওরা মাত্র 45 মিনিট আগে ইউএস মার্শালদের উপর হামলা করেছিল। তো এর মানে হচ্ছে এফবিআই এতক্ষণে জেনে গিয়েছে যে বাচ্চাটা পলাতক এবং তারা খুব দ্রুত হয়তো বাচ্চাটিকে খোঁজা শুরু করে দেবে। তো এফবিআইও যে কোনো সময় এখানে খুঁজতে খুঁজতে আসতে পারে। তো এই ভয়ে মূলত গুন্ডারা ওদের গাড়ি অকজ করে দিয়েছে এবং সিগন্যাল জ্যামার ইউজ করেছে। তা না হলে তো সরাসরি ওরা মলের উপর হামলা করতো। তো হয়তো ওরা মলের উপর হামলা করার সাহস করবে না। তবে তারপর ওরা করে কি মলের সকল দরজা ব্লক করে দেয় এবং একটা সোফাকে ছাদে নিয়ে যায়। আর তখনই চার্লি অর্ডার দেয় অ্যাটাক। আর তখন আমরা দেখি তার গুন্ডারা গাড়িকে একটা গেটের ভেতর ঢুকিয়ে দেয়। আর আরেকটা গুন্ডা করে কি গাড়ির ওপর থেকে স্পাইডারম্যানের মতো লাফ দিয়ে বিল্ডিং এর ওপর পর্যন্ত যেতে সফল হয়। কিন্তু তখনই এডি করে কি তার সিকিউরিটি গার্ডের সাথে মিলে ওই সোফাটা আগুন ধরে নিচে ফেলে দেয়। তো এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। আর যে ড্রাইভার ওই গাড়িটা চালাচ্ছিল তার শরীরে যখন আগুন ধরে যায় সে এত চিৎকার চেঁচামেচি করছিল যে চার্লি নিজেই তার ওই লোকটিকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি আরেকটা গুন্ডা তার কুড়াল ব্যবহার করে ছাদ পর্যন্ত চলে গিয়েছে। আর এটা দেখে ওয়ান্স করে কি নিচের দিকে পালাতে শুরু করে, কিন্তু তখন এই গুন্ডা এসে ওয়ান্সের সাথে মারামারি শুরু করে দেয়। আর এরপর যখন ওয়ান্সকে পুরো মেরেই ফেলবে তার আগে রুবি এসে করে কি পেছন থেকে ওই লোকটিকে মেরে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ওই গুন্ডাটা এখানে মারা যায়নি, সে জাস্ট অজ্ঞান হয়ে গিয়েছে। সে পরে আবার অনেক জ্বালাবে। আর অন্যদিকে আমরা দেখি ওয়ান্স আর রুবি কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভির মনিটর নষ্ট করে দেয় এবং পুরো ম্যাপে নষ্ট করে দেয়, যাতে গুন্ডারা এই ম্যাপের সাহায্যে এবং সিসিটিভির সাহায্যে জানতে না পারে ওরা কোথায় রয়েছে। আর এরপর গার্ডরা করে কি অস্ত্র ছাড়াই ওই মার্সেনারি গ্রুপের সাথে কিভাবে যুদ্ধ করা যায় সেটার পরিকল্পনা সাজাতে শুরু করে। আর তখনই জনি বলতে শুরু করে আমি কিন্তু বোমা বানাতে পারি। তো এটা শুনে বাকিরা ওকে বলতে শুরু করে তুই আবার জঙ্গি টঙ্গি না তো ভাই? তো জনি তখন বলে না না আমি সবসময় ইন্টারনেটে থাকি, তো ফ্রি টাইম আমি ইউটিউব থেকে বোমা বানানো শিখেছি। তো এরপর জনি করে কি বোমা বানাতে শুরু করে আর রুবি আর ওয়ান্স করে কি ফাঁদ সাজাতে শুরু করে। আর ওদিকে আবার গুন্ডারাও মলের ভেতরে দলে দলে আসতে শুরু করে। কিন্তু এরপর তারা যখন সিকিউরিটি রুমে আসে তারা এখানে মলের কোনো ম্যাপ কিংবা সিসিটিভির মনিটর কিছুই খুঁজে পায় না। আর তখন চার্লির যে পার্সোনাল হ্যাকার রয়েছে সে করে কি মলের যে কম্পিউটার রয়েছে সেই মলের কম্পিউটার থেকে খুব সহজে সিস্টেম হ্যাক করে ফেলে এবং মোটামুটি এই পুরো মল সম্পর্কে তথ্য ওদের হাতে চলে যায়। তো এর ফলে ওয়ান্সের সকল কষ্ট আর কি বিফলে চলে গেল। আর তখনই চার্লি তার লোকদেরকে বলে এই বিল্ডিং এ আমাদের ছাড়া যত জীবিত লোক রয়েছে তাকে মেরে ফেলবে, সেটা ওই পিচ্ছি মেয়ে হলো সমস্যা, ওকেও মেরে ফেলো। তো এরপর শুট অ্যাট সাইড অর্ডার নিয়ে তারা সবাই বেরিয়ে পড়ে। কিন্তু তখন ওদের সামনে একটা খেলনা গাড়ি চলে আসে আর ওটা করে কি গুন্ডারা সিকিউরিটি রুমে নিয়ে আসে। আর চেক করার পর ওই গাড়িতে তারা একটা কাগজ দেখতে পায় যার মধ্যে লেখা ছিল চ্যানেল 47। তো যাই হোক এরপর চার্লি করে কি রেডিওতে চ্যানেল 47 অন করে দেয়। আর তখন এডি বলে আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোমরা আমাদেরকে এইভাবেই ছেড়ে চলে যাও, কারণ এই বাচ্চাটাকে খুঁজতে যে কোনো সময় এখানে চলে আসবে, তোমরা সবাই কিন্তু মারা পড়বে। কিন্তু চার্লি ভয় না পেয়ে গার্ডদের রেডিও অন করে দেয় এবং তাদের সবাইকে বলে তারা যদি চার্লিকে সাহায্য করে উল্টো পার হেড 1 কোটি করে টাকা পাবে, কিন্তু তারা যদি বাচ্চাটাকে হাতে তুলে না দেয় তাহলে তাদের সাথে সাথে তাদের পরিবার বন্ধু পোষা প্রাণীদেরও সে মেরে ফেলতে বাধ্য হবে। তো এটা শুনে এডি বেশ রাগান্বিত হয়ে যায়, কিন্তু বাকি যত গার্ডরা ছিল তারা খুব ভয় পেয়ে যায় যে তারা যে কোনো সময় মারা পড়তে পারে। আর এখানে আমরা যে ওয়াকি টকি ইউজটা দেখলাম এটা মূলত মলের ভেতরে পর্যন্ত সীমাবদ্ধ। এখানে সিগন্যাল জ্যামার যেটা ইউজ করা হয়েছে সেটার কাজ হচ্ছে মলের বাইরে যেন কোনো সিগন্যাল না যায় আর কি। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ভিলেনরা মলের ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে, কিন্তু মেশন তখন খুব সাহসিকতার পরিচয় দেয় এবং সে করে কি ইলেকট্রিক ট্রেজারের সাহায্যে একটা গুন্ডাকে বেহুশ করে দেয় আর তারপর তার বন্দুক নিয়ে অন্য একটা গুন্ডাকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি জনি লুকিয়ে লুকিয়ে মল থেকে পালানোর চেষ্টা করে, জনি মানে ওই চাইনিজ টাইপেরটা, কিন্তু চার্লির একজন স্নাইপারম্যান তাকে মেরে ফেলে ডাইরেক্ট। অ্যাকচুয়ালি চার্লি জানতো যে আশেপাশের যে দরজাগুলো রয়েছে সেখান থেকে কেউ না কেউ বেরোনোর চেষ্টা করবে, তো এর জন্য সে মূলত ওখানে একটা স্নাইপারম্যান আগে রেডি করে রেখেছিল। আর এদিকে আমরা দেখি জেমি তার খেলনা গাড়ির সাহায্যে গুন্ডাদের বেখেয়ালি করার চেষ্টা করে আর এই সুযোগ নিয়ে এডি করে কি গুন্ডাদের উপর হামলা করে দেয় এবং তাদের কাছ থেকে বন্দুক নিয়ে উল্টো ওদেরকে মেরে ফেলে। আর এডির স্কিল দেখে চার্লিও বেশ ইমপ্রেসড হয়ে যায় এবং চার্লিকে আবার অফার দেয় আমাদের দলে যোগ দাও বা টাকা নিয়ে মেয়েটিকে দিয়ে দাও। আর এদিকে আমরা দেখি রুবি আর ওয়ান্স যখন আবার এক জায়গায় হবে তখনই একটি গুন্ডা এসে করে কি রুবিকে গুলি মারে আর ওই মুহূর্তে ওয়ান্স তো ভয় পেয়ে যায় এবং রুবিকে সেখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে এবং ওই জায়গায় মূলত বাকি সবার সাথে দেখা করার কথা ছিল। আবার অন্যদিকে চার্লি নিজেও সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার জন্য রেডি হতে থাকে আর ওইদিকে ওয়ান্স করে কি রুবিকে কাঁদতে কাঁদতে চিকিৎসা দিতে থাকে। আর এদিকে এডিও জেমিকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই এডি চার্লির আওয়াজ শুনতে পায় আর রেডিওতে চার্লি তাকে লাস্ট অফারটা দেয় যে বাচ্চাটাকে দিয়ে দাও, তোমরা যে কজন লোক আছো এক একজন 2 কোটি করে টাকা পাবে, আর যদি আমার কথা না শুনো আমার তো কাউকে দরকার নেই, জাস্ট পুরো বিল্ডিংটা আমি উড়িয়ে দেবো, তোমরা সবাই একেবারে উপরে চলে যাবে। কিন্তু এডি তার কথাকে পাত্তা দেয় না আর মেশন তখন দেখতে পায় যে বেশ কয়েকটি পুলিশের গাড়ি বিল্ডিং এর বাইরে চলে এসেছে আর সে দ্রুত এডিকে এটা জানায়। তো এডি এটা শুনে খুব খুশি হয় যে অবশেষে কেউ তাদের বাঁচাতে চলে এসেছে। আর অপরদিকে আমরা দেখতে পাই গুন্ডাদের দল শেষ দরজাটিও ভেঙে ভেতরে
ভেতরে আসা শুরু করে। আর তখন ওয়ান্স ওদের উপর গুলি বর্ষণ করে যাতে কিছু গুন্ডা মারাও যায়। আর এরপর সে একটা সিলিন্ডারে শুট করে, আর এর ফলে বেশ কিছু গুন্ডা একেবারে পুরোপুরি ল্যাটাভেটা হয়ে যায়। আর এদিকে আমরা দেখি এডি ওই ইউএস মার্শাল বা ওই পুলিশদের ভেতরে আসার সুযোগ দেয় ঠিকই, কিন্তু ওই পুলিশরা এসে উল্টো এডিকেই গ্রেপ্তার করে এবং ওকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং উল্টো জিজ্ঞাসা করে জেমি কোথায়। তো এডি তখন বলে ঠিক আছে জেমির লোকেশন আমি বলছি, কিন্তু আগে জেমিকে সেফলি এখানে নিয়ে আসতে হবে। তো পুলিশরা রাজি হয়ে যায়। আর তখন এডি মেসনকে বলে যে জেমিকে তাদের কাছে নিয়ে আসতে, কিন্তু মেসন প্রচন্ড ভয় ছিল। আর ওয়ান্স তখন তাকে সাহস দেয় যে তুমি বাচ্চাকে নিয়ে যাও, আমি তোমাকে কাভার করবো। তো ওয়ান্স তখন কাভার ফায়ার শুরু করে যাতে মেসন জেমিকে নিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ইউএস মার্শালের দল কিন্তু তখন এডিকে গান পয়েন্ট করে রেখেছিল। তো এডির তখন সন্দেহ হতে শুরু করে যে ভেতরে গুলির আওয়াজ চলছে, এরা যদি সত্যি ইউএস মার্শালের দল হয়ে থাকে, এদের কাছে অস্ত্র রয়েছে, এরা ভেতরে যাচ্ছে না কেন সাপোর্ট করতে, নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। তো এখানে এডির সন্দেহ একদম সত্যি ছিল, তারা আসলে 666 গ্যাংয়েরই অংশ ছিল। আর এটা সে বুঝতে পারে হচ্ছে ওদের ঘাড়ে একটা ট্যাটু দেখে, কারণ ইউএস মার্শালের কোনো লোক এরকম ট্যাটু পরে থাকবে না। তো তখনই এডি ওদের উপর হামলা করে, আর এই হামলা মারামারির ফলে মেসন তার প্রাণ হারায় গুন্ডাদের কাছে। তো এটা দেখে এডি রেগে সবাইকে মেরে ফেলে। তবে এই গোলাগুলির মধ্যে জেমিও পালাতে সক্ষম হয়, আর সে তার যে খেলনা রেডিও রয়েছে সেটার মাধ্যমে এডিকে জানায় ওয়ান্স হয়তো মারা গিয়েছে। তো এর মানে হচ্ছে এই পুরো শপিং মলে শুধুমাত্র এডি এবং জেমি জীবিত রয়েছে। তো এটা শুনে এই ফার্স্ট এডি খুব ভয় পেয়ে যায়। আর এডি তখন জেমিকে বলে আমার যাই হয় হোক তোমাকে আসল ওয়াকি টকিটা জোগাড় করতে হবে, যা দিয়ে আমরা রেডিওর হেল্প আনবো, আর এই গুন্ডাদের আমি সামলাবো। তো এটা শুনে সাহসী জেমি করে কি তার কাজে লেগে পড়ে। কিন্তু ওদের আইডিয়া ছিল না যে চার্লি ওদের সকল কথা শুনে ফেলেছে, কারণ চার্লির কাছেও একটা খেলনা ওয়াকি টকি ছিল। মানে ওদের কাছে যে ওয়াকি টকিটা রয়েছে, মানে এই খেলনা এটার যে চ্যানেল, সেই চ্যানেলের একটা ওয়াকি টকি চার্লির কাছেও ছিল। তো তখন চার্লি তার লোকদেরকে বলে এডি হয়তো আমাদের ওই রেডিও জ্যামারটা নষ্ট করে ফেলবে, যাতে সে সিগন্যাল পেয়ে পুলিশ ডাকতে পারে। তো এই জন্য এডিকে আটকাতে হবে। আর ওদিকে আমরা দেখি এডি করে কি গাড়ি নিয়ে বের হতে শুরু করে যাতে চার্লির কমিউনিকেশন জ্যামারটা উড়িয়ে দিতে পারে। কিন্তু গুন্ডাদের যে সেকেন্ড ইন কমান্ড সে এডির পিছু নিতে শুরু করে। মানে সিনেমার প্রথমে যে আর কি বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে আবার সজ্ঞান হয়েছে এবং সে করে কি উপর থেকে এডির উপর লাফিয়ে পড়ে এবং এখানে বেশ মারামারি হয়। আর এখানে আমরা দেখতে পাই ওই সেকেন্ড ইন কমান্ড ওই ভিলেন কিন্তু কমফুজার অনেক ভালো, কিন্তু এডিও তো কম না, এডিও তো একজন সাবেক নেভি ছিল। বাট এখানে এডি তার সাথে পেরে ওঠে না, যার জন্য এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানে কাজ করে, যাতে সে দ্রুত ওই রেডিও জ্যামারের যে ভ্যানটা রয়েছে সেটা নষ্ট করে দিতে পারে। তো সেই হিসেবে এডি করে কি তার যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে ওই সিগন্যাল জ্যামারের যে ভ্যানটা রয়েছে সেই ভ্যানটা উড়িয়ে দেয়। তো এর ফলে সিগন্যাল জ্যামার নষ্ট হয়ে যায়। আর তারপর এডি রেডিওর মাধ্যমে খেলনা রেডিওর মাধ্যমে জেমিকে বলে সময় চলে এসেছে, যা করার দ্রুত করো। তো জেমি তখন বেশ চালাকির সাথে একটা সিকিউরিটি রেডিও চুরি করে এবং ইমার্জেন্সি চ্যানেলে বলে আমি জেমি, এই মুহূর্তে আমি অমুক মলে রয়েছি, দ্রুত হেল্প দরকার, দ্রুত এখানে ফোর্স পাঠিয়ে দিন, এখানে সশস্ত্র বিশাল একটা দল রয়েছে। আর অন্যদিকে চার্লির যে স্নাইপার সে এডিকে গুলি করে দেয়, বাট অল্পের জন্য এডি বেঁচে যায়। আর তারপর এডি করে কি গাড়ি থেকে বের হয়ে স্নাইপারকে মেরে ফেলে। পাশাপাশি সেই সেকেন্ড ইন কমান্ড আসে আর কি ওই কম্ফু জানালো ফাইটের এক পর্যায়ে সে করে ওই গুন্ডা করে মেরে ফেলে। কিন্তু আবার ওদিকে চার্লি জেমির খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সে আসলে জেমিকে এখনো দেখেনি, মানে জেমি যে কোথায় রয়েছে এটা সে যায় না। তো এই জন্য সে জেমিকে বোকা বানাতে শুরু করে। সে বলে দেখো এডি আসলে একটা ধোকাবাজ, সে পালিয়ে গিয়েছে আমার টাকা নিয়ে, আর একটা অজানা মেয়ের জন্য কে নিজের প্রাণ দেবে বলো। আর তারপর সে জেমিকে গুড গার্ল হতে বলে। এর সাথে এটাও বলে তুমি যদি কালকে কোর্টে সাক্ষী না দাও আমি তোমাকে নিজের মেয়ে বানিয়ে রাখবো, তোমার খেয়াল রাখবো, তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, তোমার একটা ভালো লাইফ হবে। কিন্তু জেমি জানতো চার্লি মিথ্যা বলছে, ও যদি বের হয় চার্লি নগদ ওর মাথা উড়িয়ে দেবে। তো এই জন্য ও ওখানে লুকিয়ে থাকে। কিন্তু চার্লিও তো খুব চালাক ছিল, সে খুব দ্রুত জেমিকে খুঁজে ফেলে। আর যখনই সে জেমিকে মারতে যায় তখনই এডি চলে আসে, আর তাকে দেখে চার্লি তো পুরো সিরিয়াস। আর সে করে কি তার বন্দুক এডির দিকে ধরে বলে আচ্ছা আমি বুঝলাম না তোমার লাভ কি, একটা মেয়েকে তুমি চেও না যাও না, তার জন্য এতগুলো মানুষকে মেরে ফেললে, নিজের জীবন রিস্কে নিয়েছো, বুঝলাম না কিছু। তুমি এক কাজ করো না, $2 মিলিয়ন নাও, 20 কোটি টাকা, যাও চুপচাপ চলে যাও। কিন্তু তখনই এডি করে কি জেমিকে একটা ইশারা দেয়, আর জেমির কাছে তখন ছিল হচ্ছে ওই ইলেকট্রিক ট্রেজার। আর ওই ইলেকট্রিক ট্রেজার দিয়ে সে চার্লিকে শক দেয়, আর এই সুযোগটারই এডির দরকার ছিল এবং সে চার্লির মাথা পুরো ভেঙে ফেলে। মার্সেনারিজ বা ভাড়াটের যে খুনি থাকে তাদের পুরো দলের দা এন্ড হয়ে যায়। আর এর পরের সিনে দেখা যায় যে সত্যিকারের পুলিশ এসেছে, একেবারে বাংলা সিনেমার মতো সিনপাট মারামারি সব শেষ। তারপর পুলিশ আসলো, আর আমরা এদিকে দেখি জেমি আহত এডিকে বের করে নিয়ে আসছে। তো পুলিশ তখন এডির উপর বন্দুক তাক করে, মানে এডিকেই তারা সন্ত্রাসী মনে করছে, মানে বরাবরই যেটা হয় আর কি, ভুল মানুষই ফেসে যায়। কিন্তু জেমি তখন করে কি পুলিশের সামনে এডিকে জড়িয়ে ধরে আর বোঝায় যে এডি খারাপ কোনো মানুষ নয়। তো এটা দেখে পুলিশরা করে কি বন্দুক নামিয়ে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই ওয়ান্সও এখনো জীবিত রয়েছে, অনেক আহত বাট জীবিত রয়েছে, একজনই খালি বেঁচে গিয়েছে এডির বাইরে। আর এডিরও চিকিৎসা চলে। আর তার জ্ঞান ফিরে আসার পরে প্রথমে জেমি তাকে দেখতে আসে। তো জেমি যখন এডিকে সুস্থ দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর তখন এডি যখন ইশা করে জেমি পেছনে ফিরে দেখতে পায় যে তার সবচেয়ে পছন্দের চাচা, তার ছোট চাচা এসেছে তাকে নেওয়ার জন্য এবং তাকে অ্যাডপ্ট করেছে মেয়ে হিসাবে। তো এটা দেখে এডি খুব নিশ্চিন্ত অনুভব করে জেমির জন্য। আর এরপর আমরা দেখি যে এডি পুরোপুরি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যায়, তার স্ত্রী মেয়েও তাকে দেখে খুব খুশি হয়। আর এই দৃশ্যের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই একেবারে লো বাজেটের একেবারে সস্তা স্টোরির একটা সিনেমা ছিল। এটার IMDb রেট হচ্ছে 10-এ 5.7। তো আমার সেই হিসাবে মনে হয় যে একটু বেশি পেয়ে গিয়েছে, স্টোরিতে আরো কম পাওয়া উচিত, 3 পাওয়া উচিত এটার IMDb রেট। কিন্তু হয় কি একটা খারাপ গানেরও কিছু সেকেন্ড থাকে বা কিছু পার্ট থাকে যেটা ভালো লাগে আর কি। অ্যাভেলেবল অনেক টিকটক
ভিডিও দেখবে যার পুরো গানটা সুন্দর না, বাট নির্দিষ্ট কয়েকটা অংশ খুব সুন্দর থাকে এবং এটা দিয়ে অনেক টিকটক ভিডিও বা অনেক রিল ভিডিও তৈরি হয় বা অনেকেই পছন্দ করে ওই মিউজিকটুকু। তো একটা ফালতু স্টোরির সিনেমারও কিছু কিছু অংশ থাকে খুবই ইন্টারেস্টিং থাকে। তো ওই সিনটুকু মূলত আমি দেখেছিলাম, যার জন্য একটা ফালতু সিনেমা আমাকে এক্সপ্লেন করতে হলো। তো এরকম ধোকা আমরা প্রায়ই খাই, কারণ ফেসবুকে এখন প্রচুর পরিমাণে মুভির ক্লিপ আসে, প্রচুর পরিমাণে মুভির ক্লিপ আপলোড হয়। তো আমি এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম যে কেন আমরা ফেসবুকে ঢুকলে এখন এত মুভির ক্লিপ দেখতে পাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই মুভির ক্লিপগুলো কিন্তু সিনেমা কোম্পানি থেকে আপলোড করা হয় না। এই মুভির ক্লিপগুলো আপলোড করে তোমার আমার মতোই পার্সন, তারা করে কি সেইভাবে জিনিসগুলোকে এডিট করে, অনেক কষ্ট করে এডিট করে, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকে তারা কাজ করে, এডিটিং এ তারা কাজ করে, আর তারপর ওই মুভি ক্লিপগুলোকে করে কি মনিটাইজ অন যে পেজগুলো রয়েছে সেখানে আপলোড করে দেয়। আর এগুলো যেহেতু মুভি ক্লিপ আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে, তো এইভাবে মনে করো ওরা ফেসবুক থেকে কোটি কোটি টাকা কামিয়ে নেয়। তবে তার মানে এই না যে তুমি একটা মুভি ক্লিপ ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দেবে আর সেটা থেকে টাকা কামাবে, ব্যাপারটা এরকম না, এত সহজ নয়। ওরা মনে করে এডিটিং এক্সপার্ট, এমন ভাবে এডিট করবে ফেসবুক ধরতেই পারে না যে এটা একটা কপিরাইটেড কন্টেন্ট। আর ঠিক এই কারণে আমরা ফেসবুকে এত পরিমাণে মুভি ক্লিপ দেখতে পাই, মানে এইসব মুভি ক্লিপ দিয়ে তোমার আমার মতো সাধারণ মানুষরা টাকা পয়সা কামিয়ে নিচ্ছে আর কি ফেসবুক থেকে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।